হ্যালো স্টুডেন্টস, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল WB স্টাডি পয়েন্ট। আজ আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর অর্থাৎ ক্লাস 9-এর বাংলা বিষয়ের যে সম্পূর্ণ নতুনভাবে মডেল অ্যাক্টিভিটি টাস্কটি প্রকাশিত হয়েছে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের জন্য যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রকাশিত হয়েছে, সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কের সম্পূর্ণ সঠিক এবং ভালো উত্তর আমি তোমাদের জন্য করে নিয়ে এসেছি। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে বুঝে নিয়ে খাতায় সুন্দর করে লিখে নাও। বিদ্যালয় যখন খুলবে অবশ্যই গিয়ে জমা দিয়ে দেবে। তো এটি সেপ্টেম্বর মাসের জন্য প্রকাশিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6। এর আগে মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5 পর্যন্ত ছিল, এটি পার্ট 6 এবং এটি সম্পূর্ণ নতুন। এর আগেই আমি তোমাদের বিভিন্ন বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করে আগেই ভিডিও পোস্ট করেছি। তোমরা দেখে না থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই গিয়ে দেখে নেবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। দেখো, একে আছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 1.1 আছে বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়। প্রাবন্ধিক কোন অর্থে আত্মনির্ভরশীল শব্দের প্রয়োগটি ঘটিয়েছেন? বর্তমান যুগের ইংরেজি ও বাংলাকে কেন তিনি আত্মনির্ভরশীল মনে করেননি? তো চলো আমি এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর তোমাদের জন্য খাতায় তৈরি করে নিয়েছি, তো তোমরা ভালো করে দেখো। তো দেখো উত্তরটি 1.1, প্রাবন্ধিক সৈয়দ মুস্তাফা আলী তার নব সৃষ্টি প্রবন্ধে বোঝাতে চেয়েছেন যে ভাষা যখন নিজের যাবতীয় প্রয়োজন নিজের শব্দ ভাণ্ডারের সাহায্যে মিটিয়ে নিতে পারে, তখনই সে হয়ে ওঠে স্বয়ংসম্পূর্ণ বা আত্মনির্ভরশীল। এবার কেন তিনি আত্মনির্ভরশীল নয় বলেছেন সেটি আমরা দেখব। প্রাবন্ধিক তার সঠিক বিশ্লেষণে বাংলা ভাষাকে পরনির্ভরশীল ভাষা বলে চিহ্নিত করেছেন। পৃথিবীর যে কোনো ভাষাই সজীব ও প্রাণবন্ত। বাংলা ভাষার চাহিদা মেটাতে বাংলা শব্দভাণ্ডার সক্ষম নয়, ফলে তাকে প্রয়োজনে অপ্রয়োজনে বিদেশি ভাষা থেকে শব্দ ঋণ করতে হয়। নিজের প্রয়োজন নিজে মেটাতে পারে না বলেই বাংলা ভাষাকে স্বয়ংসম্পূর্ণ বা আত্মনির্ভরশীল ভাষা বলা যায় না। তাহলে সঠিকভাবে নিশ্চয়ই তোমরা বুঝে নিয়েছো। এবার 2-এর দাগের প্রশ্নটি দেখো, 1.2, আমি এই ঘাসে বসে থাকি। কোন সময়ে কবি ঘাসে বসে থাকেন? তখন প্রকৃতির কেমন রূপ তার চোখে ধরা পড়ে? তো চলো এই প্রশ্নের উত্তরটাও খাতায় দেখি। তো উত্তরটি দেখে নাও। আকাশে 7টি তারা কবিতায় কবি জীবনানন্দ দাশ আকাশে 7টি তারা ফুটে উঠলে ঘাসের উপর বসে থাকেন। সন্ধ্যার সূচনায় গঙ্গাসাগরের ঢেউয়ে অস্তমিত সূর্যের আলোয় ভাসমান মেঘ কামরাঙার মতো লাল বর্ণ ধারণ করে। কবির তা দেখে প্রাণ চঞ্চল মুনিয়া পাখির মৃতদেহের কথা মনে পড়ে। রোজকার মতো শান্ত অনুগতভাবে সন্ধ্যা নামে। কেশবতী কন্যার ঘন চুলের মতো অন্ধকার কবির চোখে মুখে ভাসে। বাংলার নিসর্গ প্রকৃতিতে মায়াময় সন্ধ্যা নামার সময় রচনা করে এক রূপকথার জগৎ। তাহলে প্রকৃতির এই চিত্রটি তিনি দেখতে পেয়েছেন। তো এবার 1.3 আছে দেখো, কিন্তু বিঘ্নও আছে বহু। পত্রলেখক স্বামী বিবেকানন্দ ভগিনী নিবেদিতাকে কিরূপ বিঘ্নের কথা জানিয়েছেন? তো চলো এটি 3 নম্বরের জন্য দেওয়া আছে, তো আমরা উত্তরটি দেখে নিই। তো উত্তরটি দেখে নাও। পত্রলেখক স্বামী বিবেকানন্দ ভগিনী নিবেদিতাকে তার কাজের পথে সৃষ্ট নানা বিঘ্নের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এদেশের মানুষের মানসিক আর্থসামাজিক প্রতিকূলতা, শাসক শোষিতের সম্পর্ক, প্রাকৃতিক প্রতিকূলতা, ইউরোপীয় স্বচ্ছন্দের অভাব এবং সর্বোপরি শ্বেতাঙ্গ মানুষদের সন্দেহ তার কর্মপথের বাধা হয়ে উঠবে। এদেশের মানুষদের জাতি ও স্পর্শ সম্পর্কে যে বিকট ধারণা ও শ্বেতাঙ্গদের ব্যবহারে তাদের প্রতি যে ভয় ও ঘৃণা তারা পোষণ করে তার সঙ্গে মিস নোবেল এর মানিয়ে চলা অসম্ভব মনে হতে পারে। এই সমস্ত বাধা বিঘ্নের কথাই বিবেকানন্দ তার চিঠিতে ব্যক্ত করেছেন। ঠিক আছে, এবার দেখো 1.4 আছে, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়ায় না। উদ্ধৃতাংশে নোটে গাছের প্রসঙ্গ উত্থাপনে আবহমান কবিতায় রূপকথার আবেশে কিভাবে রচিত হয়েছে বিশ্লেষণ করো। তো এর নম্বরও 3, তো আমাদের 3 নম্বরের মতন করে লিখতে হবে। তো উত্তরটি দেখো, নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার আবহমান কবিতায় গ্রাম জীবনে বঙ্গ প্রকৃতির নিসর্গ সৌন্দর্যের সজীব উপাদানগুলি না ফুরোনোর কথা বলেছেন। সূর্যের যাওয়া আসা নদীর বয়ে চলার মতোই মানুষের সুখ দুঃখ আশা আনন্দ বেদনা উন্মাদনা পূরণও হয় না কখনো। তাই স্বদেশে ফিরে আসার ইচ্ছা বাঙালির অটুট থাকে। কবির অনুভূতিতে ধরা পড়ে এক আশ্চর্য সত্য, জন্মভূমিতে ফিরে আসার, গ্রাম জীবনে ফিরে আসার গল্প মানুষের ফুরোয় না বা ফুরোনোর নয়। রূপকথার গল্পে গল্পকথা ফুরোলে তবে নোটে গাছটি মুড়িয়ে যায়। আলোচ্য কবিতায় বহুকাল মানুষ বহমান কাল ধরে মানুষের ঘরে ফেরার যে গল্প কবি শোনান তা ফুরোয় না, তাই নোটে গাছটি না মুড়িয়ে বুড়িয়ে ওঠে। ঠিক আছে,
এবার 1.5 দেখো, আর আহারের সংস্থান রহিল না। রাধারানী ও তার মায়ের দুর্গতির চিত্র রাধারানী পাঠ্যাংশে কিভাবে চিত্রিত হয়েছে তা উদ্ধৃতাংশে আলোকে আলোচনা করো। তো এটির জন্য আমাদের 3 নম্বর। তো চলো প্রশ্নের উত্তরটি দেখে নিই। তো দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী পাঠ্যাংশে দেখা যায় এক সঙ্গতিসম্পন্ন অবস্থাপন্ন ঘরের সন্তান রাধারানী পিতার মৃত্যুর পর অবস্থার দুর্বিপাকে অত্যন্ত দরিদ্রের সম্মুখীন হয়। সুবিচার পাওয়ার আশায় রাধারানীর মা সর্বশান্ত হন। একটি কুটিরে বিধবা মা রাধারানীকে নিয়ে শারীরিক পরিশ্রমে দিনযাপন করতে থাকে। রথের আগে অসুস্থ হওয়ায় তার মা অর্থাৎ রাধারানীর মা আর কায়িক পরিশ্রম করতে পারে না। ফলে তাদের আহার একরকম বন্ধ হয়ে উপবাস চলতে থাকে। এমতো অবস্থায় রাধারানী ভাবে সে কতগুলি বনফুল তুলে মালা গেঁথে রথের মেলায় বিক্রি করে 2 পয়সা জোগাড় করে মায়ের জন্য পথ্য কিনবে। অসুস্থ মায়ের পথ্য জোগাড় করার জন্য সে এইভাবে চেষ্টা করছিল। শেষ পর্যন্ত মেলায় এক অচেনা ব্যক্তি তার থেকে নগদ মূল্যে মালা নিয়ে নেয় বা মালা কিনে নেয়। রাধারানী যখন দেখে যে মালাটির প্রকৃত দামের চেয়ে বেশি দাম দেওয়া হয়েছে, তখন সে তা ফেরত দিতে ঘরের বাইরে এসে দেখে যে আগন্তুক বাইরে নেই। তাই সেই দামের টাকা দিয়েই রাধারানীর রথ দেখতে যাওয়ার উদ্দেশ্য সফল হয়, অর্থাৎ মায়ের পথ্য কিনতে সক্ষম হয়। এমনি করেই রাধারানীও তার মায়ের দিন কাটত। ঠিক আছে, এবার 1.6 দেখো, কভার্স যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা করে রাখতে চায় তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম। প্রফেসর শঙ্কু কিভাবে সেই প্রমাণ পেয়েছেন? উত্তরটি দেখো 1.6, সত্যজিৎ রায়ের লেখা কভার্স গল্পে প্রফেসর শঙ্কু তার অর্নিথন যন্ত্র প্রয়োগ করার পর লক্ষ্য করেছিলেন কভার্স অন্য কাকের থেকে আলাদা থাকছে। সাধারণত একটা কাকের মৃত্যুতে অনেক কাক হাজির হয়। একদিন দুপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে শঙ্কু খেয়াল করেন একটা শিমুল গাছ থেকে ধোঁয়া বেরোচ্ছে। এরপর বিকেলে বৃষ্টি থামার পর প্রচণ্ড কাকের কোলাহল শুরু হয়। তিনি তার চাকর প্রহ্লাদকে খবর আনতে পাঠালে প্রহ্লাদ জানায় বজ্রাঘাতে একটি কাকের মৃত্যু হয়েছে। শঙ্কু দেখেছিলেন এমন ঘটনায় সব কাক যখন বাইরে কোলাহল করছে তখন নিজেকে আলাদা করে রাখতে কভার্স ঘরে বসে এক মনে লিখে চলেছে প্রাইম নাম্বারস 2, 3, 4, 5, 7, 11, 13। ঠিক আছে, তো এটাই ছিল তোমাদের যে প্রথম 1 দাগের প্রশ্নগুলো। এবার আমরা 2 দাগের যে প্রশ্নগুলো আছে সেইগুলো দেখব। দেখো 2 দাগে বলেছে নিচের ব্যাকরণগত প্রশ্নগুলির উত্তর দাও। তোমাদের এই যে 1, 2, 3, 4, 5 করে এমনি 14টি প্রশ্ন আছে, তোমরা নিশ্চয়ই তোমাদের প্রশ্নপত্রে দেখতে পাচ্ছ। সেই প্রশ্নপত্রের প্রশ্নগুলো আমি খাতায় লিখে নিয়েছি এবং তার উত্তরগুলো তোমাদের জন্য খাতায় তৈরি করে নিয়েছি। তো তোমরা সেটি ভালো করে লক্ষ্য করো। প্রথমে ছিল দেখো মৌলিক শব্দ বলতে কী বোঝো, তারপর নবগঠিত শব্দকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় ও কী কী, তদ্ভব শব্দের 2টি উদাহরণ, দেশি শব্দকে অজ্ঞাতমূল শব্দ বলা হয় কেন। এইভাবে 14টি প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তরগুলো ভালো করে দেখে নাও। তো দেখো প্রথমে ছিল 2.1 মৌলিক শব্দ বলতে কী বোঝো। উত্তর দেখো, যে শব্দকে বিশ্লেষণ করা যায় না তাদেরকে মৌলিক শব্দ বলা হয়, যেমন হাত, মা ইত্যাদি। ঠিক আছে। 2.2 নবগঠিত শব্দকে কয়টি ভাগে ভাগ করা যায় এবং কি কি। উত্তর, নবগঠিত শব্দকে 3টি ভাগে ভাগ করা যায়, যথা 1 মিশ্র শব্দ বা সংকর শব্দ, 2 অনুদিত শব্দ, 3 খণ্ডিত শব্দ। এবার পরের প্রশ্নটি দেখে নাও, তদ্ভব শব্দের 2টি উদাহরণ দাও। তদ্ভব শব্দের 2টি উদাহরণ হলো, দেখো প্রথমে সংস্কৃত থাকে, তারপরে যাবে প্রাকৃত, প্রাকৃত থেকে তদ্ভব। তো এখানে দেখো সংস্কৃত ছিল চন্দ্র, প্রাকৃত হয়েছে চাঁদ, আর তদ্ভব হয়েছে চাঁদ। একই রকমভাবে সংস্কৃত ছিল বধূ, প্রাকৃত হয়েছে বহু, আর তদ্ভবতে হয়েছে বউ। ক্লিয়ার। নেক্সট আছে 2.4 দেশি শব্দকে অজ্ঞাতমূল শব্দ বলা হয় কেন। দেখো উত্তরটি, কিছু কিছু দেশি শব্দগুলির উৎস প্রাচীন, উপলব্ধি করা গেলেও তাদের মূল খুঁজে পাওয়া যায় না, তাই তাদের অজ্ঞাতমূল শব্দ বলা হয়, যেমন কাঁসাই, রিসরা ইত্যাদি। নেক্সট আছে দেখো 2.5 তুর্কি এবং ওলন্দাজ শব্দ ভাণ্ডার থেকে বাংলায় গৃহীত হয়েছে এমন 2টি করে শব্দের উদাহরণ দাও। তো উত্তরটি দেখে নাও, তুর্কি শব্দ থেকে বাংলায় গৃহীত শব্দ হলো কুলি, বাহাদুর, বোচকা। আর ওলন্দাজ শব্দ থেকে বাংলায় গৃহীত শব্দ হলো রুইতন, স্ক্রুপ আর ইস্কাবন। এবার 2.6 তামিল শব্দের ভাণ্ডার থেকে বাংলায় এসেছে এমন 2টি শব্দ লেখো। উত্তর দেখো, তামিল শব্দ ভাণ্ডার থেকে বাংলায় গৃহীত শব্দ হলো চুরুট, চামড়া, খুকু। নেক্সট এবার 2.7
উত্তরটি কি হচ্ছে, নির্দেশ অনুযায়ী মিশ্র বা সংকর শব্দ তৈরি করো। উত্তর প্রথম দেখো আছে ইংরেজি প্লাস বাংলা, তো এখানে দেখো আমরা করেছি ইংরেজি দিয়েছি লেডি আর ডাক্তার বাংলা, তাহলে কি হয়েছে লেডি ডাক্তার। তারপরে হচ্ছে পর্তুগিজ প্লাস হিন্দি, তো গুদাম, আর একটি হলো খানা, গুদাম খানা। তৎসম প্লাস বিদেশি প্রত্যয়, দাতা আর গিরি, আর এখানে আছে শিক্ষা নবিশ। ঠিক আছে, এবার 2.8 দেখো, ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে বাংলায় গৃহীত হয়েছে এমন দুটি শব্দ উল্লেখ করো। উত্তর দেখে নাও, ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে বাংলায় গৃহীত শব্দ, প্রথমে ব্ল্যাক মার্কেট, যাকে আমরা বলি বাংলায় কালোবাজার, আর ইংরেজিতে যাকে টেলিভিশন বলা হয় তাকে আমরা বাংলায় কি বলি, দূরদর্শন। ঠিক আছে, পরবর্তী 2.9 আছে দেখো, যোগরূঢ় শব্দের দুটি উদাহরণ দাও। তো যোগরূঢ় শব্দের দুটি উদাহরণ হলো বারিধি, রাজপুত, বিনাপানি, যে কোনো দুটো তোমরা লিখে দেবে। 2.10 গুণবাচক বিশেষ্য যোগে একটি বাক্য রচনা করো। তো দেখো উত্তর, তাজমহলের সৌন্দর্য অতুলনীয়। তো এখানে দেখো তাহলে কি সৌন্দর্যটি কি আমাদের গুণবাচক বিশেষ্য। এবার 2.11 ক্রিয়া বিশেষণের দুটি গঠন রীতি নির্দেশ করো। উত্তর, ক্রিয়া বিশেষণের দুটি গঠন রীতি হলো, 1 সাধারণত ইহা শূন্য বিভক্তিতে থাকে, 2 অসমাপিকা ক্রিয়া যুক্ত হয়। এবার 12 কাছের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে কোন সর্বনাম পদ ব্যবহৃত হয়। তো উত্তর দেখো, কাছের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে সমীপ্যবাচক নির্দেশক সর্বনাম ব্যবহৃত হয়, যেমন এই, ইনি, ইহা। এবার 2.13 দেখো, একটি তৎসম অব্যয় ও একটি খাঁটি বাংলা অব্যয়ের উদাহরণ দাও। তৎসম অব্যয়ের উদাহরণ অথবা, যথা ইত্যাদি, এবং খাঁটি বাংলার অব্যয় না, অথচ, কাজেই ইত্যাদি। নেক্সট 2.14 এবং শেষ প্রশ্ন তোমাদের এটি, ধাতু গঠনকারী ক্রিয়াপদ কত ধরনের হয়ে থাকে। উত্তর দেখো, ধাতু গঠনকারী ক্রিয়াপদ 4 প্রকার, 1 সিদ্ধ বা মৌলিক, 2 সাধিত, 3 সংযোগমূলক এবং 4 যৌগিক। ঠিক আছে, তো এই ছিল তোমাদের নবম শ্রেণীর বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর। নিশ্চয়ই তোমরা ভালোভাবে বুঝে নিয়েছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে। তাহলে নবম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এবং পরবর্তী ক্ষেত্রে যখন তোমাদের বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর আমি তোমাদের জন্য করে নিয়ে আসবো, তো সর্বপ্রথম তোমরাই দেখতে পাবে। তো চলো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওয় আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।